সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, বাংলাদেশে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। মোট আয়ের ৮০% বেশি যোগান এই একটি খাত থেকেই আসে। আজ আমরা রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ নিয়ে আলাপ করতে চাই, আর আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নাসির উদ্দিন। তিনি ANA ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনি কি কি ব্যবসা বাণিজ্যের সঙ্গে এখন যুক্ত আছেন। ধন্যবাদ। আমি আসলে শুরু করেছিলাম চামড়ার বাইং ব্যবসা দিয়ে। এটা 1994 সাল থেকে এই ব্যবসাটা শুরু করি। আমার লেখাপড়া শেষের পরে বেসিক্যালি আমার ভগ্নিপতি ওনার ট্যানারি ছিল, তো সেই সুবাদে আসলে আমার এই জগতে আসা। তখন একজন বিদেশি হংকং থেকে আসছিলেন ওই চামড়া পরীক্ষা করতে, তা আমিও এক পর্যায়ে ওই ট্যানারিতে ছিলাম। তো উনি আমার সাথে কথাবার্তা বলল, তুমি আমার সাথে যোগ দাও, আমার এই ব্যবসাটা বাংলাদেশে তুমি দেখাশোনা করো। তা আমি বললাম, যেহেতু আমার লেখাপড়া শেষে আমিও একটা অপরচুনিটি খুঁজছিলাম, তখন ওনার মাধ্যমেই আসলে এই চামড়া জগতে প্রবেশ করা। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি ওই চামড়ার বাইং ব্যবসাটাই করে আসছি। বিভিন্ন দেশে চামড়া পাঠাই, চায়না, তারপরে কিছু কোরিয়া, জাপান, ইটালি এবং ইউকেতেও কিছু চামড়া আমরা পাঠানোর সুযোগ পেয়েছি। এর বাইরে কি আপনি এই চামড়া সংক্রান্ত বা পশু পণ্যের অন্য কোনো ব্যবসা কি কিছুটা অন্যদিকে বাড়িয়েছেন? জি, বাড়িয়েছি। এই চামড়ার পাশাপাশি আসলে চামড়া যেহেতু এটা আমাদের পশু থেকেই আসে, তো আমাদের পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা নিয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে এই যেমন আমরা নাড়ি ভুঁড়ি বা পশুর বিভিন্ন অর্গানস এগুলো আমরা ফেলে দিই। এখন ফেলে দিয়ে এগুলো বর্জ্যতে রূপান্তরিত হয়, দুর্গন্ধ ছড়ায়, এগুলা মশামাছি জন্মায়। তো এই নিয়ে আমরা কিছু কাজ করেছি। 2016-17 দিকে আমরা ইতালি এবং তাইওয়ানের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বললি, ওনারা আমাদেরকে বলে যে আমরা কেন একটা হয়তো পেট ফুড তৈরি করা যায় এই অর্গানস দিয়ে। তখন আমরা এটা নিয়ে কাজ করতে থাকি। তো এক পর্যায়ে আমরা সাকসেস হই যে আমরা একটা পেট ফুড ইন্ডাস্ট্রি করি। এটা হলো জয়েন্ট ভেঞ্চারে ইটালি এবং তাইওয়ান এবং আমরা মিলে এটা করি। এটা কমপ্লিটলি এক্সপোর্ট, একটা যেমন কুকুর, বিড়াল এদের খাদ্য হিসাবে এটাকে রূপান্তরিত করতে আমরা এক্সপোর্ট করি। আর একটা হচ্ছে আমরা ওমাসাম, আর একটা অর্গান হচ্ছে আমরা এটা বুড়ি, মানে এটা সাতপল্ল বলে। ওমাসামটা এটাও আমরা আগে ফেলে দিতাম, এটা কুকুর টুকুর খেয়ে পরিবেশ দূষিত করতো। এটাকেও একটা বিশাল মার্কেট আসলে বিদেশে আছে, চায়নাতে আছে, ইউরোপে আছে, সব দেশে এটাকে আসলে সুপে রূপান্তরিত করে, মানে এত সুন্দর একটা আইটেম তারা বানায় এটা দিয়ে। তো এই জিনিসটা আমরা কালেকশন করে পুরো বাংলাদেশ থেকে করে আস্তে আস্তে এটা এক্সপোর্ট করে শুরু করি। এখন এটার একটা হিউজ মার্কেট তৈরি হয়েছে। এই যে ওমাসম বা যে অন্য অর্গান যাই রপ্তানি করছেন বাংলাদেশ থেকে, আপনি কয়েকটা দেশের কথা বলছিলেন যে কোথায় কোথায় যাচ্ছে, একটু বাজারটা বলবেন যে কেমন বাজার রয়েছে আসলে এটা আমরা এই আমেরিকান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এইসব দেশে আপনার হচ্ছে পেট ফুডের মার্কেটটা আমার মনে হয় নট লেস দ্যান $4 বিলিয়ন। অনেক বড়, এটা বিশাল একটা মার্কেট। আর বাংলাদেশে আমরা এটা প্রতি ইয়ারলি এখন আমার মনে হয় প্রায় $2.5 to $3 বিলিয়ন এক্সপোর্ট একটা মার্কেট এটা তৈরি হয়েছে। পুরো বাংলাদেশ থেকে এটা এখন এক্সপোর্ট হচ্ছে। না, আমি শুরুতে যেটি বলছিলাম যে আমরা যেহেতু একটা ঝুড়িতে আসলে পোশাক খাতের উপরে নির্ভরশীল রপ্তানি বাজারটা, সেটা যদি আমরা এটি একটি বড় একটা খাত তৈরি হতে পারে, কারণ আমাদের দেশে তো বড় একটি উৎস রয়েছে এই পশু পণ্যের এই জিনিসগুলো নিয়ে। তো একটু বলবেন যে, কিন্তু আমরা যেটা আলোচনা করছিলাম যে ঈদ তো আমাদের এই আপনারা যা রপ্তানি করেন, ওমাসম বলেন বা অন্য অর্গান বলেন, বড় একটি উৎস। তো ঈদে আপনারা কেমন সংগ্রহ করতে পারেন? আপনি যথার্থই বলেছেন। আমাদের আসলে যেহেতু আমাদের এই পশু পণ্যের জবাই
পশু জবাই ঈদেই হচ্ছে, কোরবানি ঈদে সবচেয়ে বেশি হয়। সুতরাং ওই হিসাবে এখানে আমাদের কালেকশনটা তো বেশি হয়, কিন্তু আমাদের একটা এখানে লিকেজ রয়ে গেছে। সেটা হচ্ছে যে এখানে স্কিলড লেবারের কারণে, যেমন কসাইরা যেমন স্কিল হয়, তো কোরবানির সময় অনেকেই কসাই সেজে যায়, তখন তারা আর এটাকে সুন্দর করে মেনটেন করে। এই জায়গায় আমাদের একটা যেমন প্রায় 60% ওয়েস্টেজ হয়ে যায়। তা আমাদের যে জিনিসটা যদি আমাদের প্রতিটা উপজেলায় বলেন বা এই সেন্ট্রালি যদি কিছু গভর্নমেন্ট যে জবাই কারখানাগুলো আর একটু প্রসারিত করে তাইলে ওইখান থেকে যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে আমরা এই জিনিসগুলো, এই যে আমরা জানি যে হয়তো 20% ওয়েস্টেজ অসুবিধা নাই, কিন্তু যখনই একটা যেমন 40% ওয়েস্টেজ হয়ে যায়, তখন আমাদের এই সাপ্লাই ব্যাগ পেতে হয়। কারণ আমাদের গার্মেন্টস শিল্প আসলে আমাদের, আপনারা বলেছেন এটা যথার্থ যে 80%, কিন্তু আমাদের কিন্তু এটা 100% আমাদের দেশীয় জিনিস। আমাদের এখানে বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না। আমাদের হচ্ছে যে আমরা যেহেতু আমাদের 100% আমাদের দেশীয় জিনিস, এটা বর্জ্য জিনিসটা চিন্তা করতে হবে, যেটা হচ্ছে আমরা ফেলে দিতাম, এটা বর্জ্য, নদী নালা খাল বিল নষ্ট হচ্ছে, মশা মাছির সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, সেই জিনিসটাকে আমরা পুরো বাংলাদেশে আমরা যারা এই ব্যবসায় জড়িত এটাকে আমরা একত্রিত করে বিদেশে পাঠাই। সেখানে আমাদের এই জিনিসটা যখন যদি জবাইটা এবং এই জিনিসটা মেনটেন করা যায় সুন্দরভাবে এবং স্কিল লেবারের মাধ্যমে, তাহলে আমাদের এই জিনিসগুলো আরও বেশি আমরা অর্গানাইজড ওয়েতে আমরা এক্সপোর্ট করতে পারতাম। আপনি বলছিলেন যে 60% বেশি নষ্ট হয়ে যায় কুরবানির সময় যেগুলো হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা আরও বেশি হবে। আপনি কিছুটা সুপারিশ করছিলেন যে এগুলো কিভাবে জবাইগুলো একটি এলাকায় করা যায়। যদি আমি দেখি, ধরেন আমার কুরবানি যদি আমি দেখি যে সবাই তো ফেলে দিচ্ছে এগুলো, তো আপনারা এগুলো নিয়ে সরকারের সঙ্গে কি আলোচনা করেন না যে এগুলো কিভাবে সংরক্ষণ প্রক্রিয়ার আওতায়? এগুলো আগে আলোচনা হয়েছে আসলে। এখন যেহেতু সরকারও এবার আপনি চামড়া খেতে দেখেছেন চেষ্টা করছে সরকার, যেমন লবণ সাপ্লাই দিয়েছে যেন চামড়াটা নষ্ট না হয়। এভাবে সরকার হয়তো এই ব্যাপারটা একটু এখানে আমরা চেষ্টা করেছিলাম যে এটাকে ওনাদের নলেজে দেওয়ার জন্য, তো ওনারা সামনে হয়তো করবে, কারণ এত বড় পরিসরের জিনিস হয়তো এটা খেয়াল করে নেই। কিন্তু এটা যে এটা আমাদের একটা এক্সপোর্টের জন্য এটাও যে আমাদের একটা বড় ধরনের ভূমিকা পালন করে, সেই জিনিসটা হয়তো আমাদের এটা সরে গিয়েছে যে কোনোভাবে। কিন্তু আমরা বলেছিলাম যে এটাকে কিভাবে এই জবাইটা হওয়ার পরে জিনিসগুলো যে না ফেলে দিয়ে সংরক্ষণ করেন, কারণ এটা তো পচনশীল, এটা একটা নির্দিষ্ট সময় পরে এটাকে ফ্রিজিং করতে হয়। এই জিনিসটা হয়তো অনেকে জানে না, যে এই প্রচারটা যদি করা যায় যে এটাও আমাদের একটা রপ্তানির একটা পণ্য, তাহলে কিন্তু মানুষ এটাকেও কেয়ার করবে ভবিষ্যতে। কুরবানির সময় বাদে তো সারা বছরই তো পশু জবাই হচ্ছে বাংলাদেশে, তো অন্য সময়গুলোতে আপনারা এগুলো, এই অর্গানগুলো কিভাবে সংগ্রহ করেন একটু জানাবেন? হ্যাঁ, আমাদের পুরো বাংলাদেশে যতগুলো কসাইখানা আছে এবং যতগুলো যুবক গরু বা মহিষ জবাই হয়, সব জায়গায় আমাদের এই লোক সেট করা আছে পুরো বাংলাদেশে। এনারা এটা যখন জবাই হয় এটা তখন আমাদের লোক এগুলো কালেকশন করে। সপ্তাহে যদি দেখা গেলো কেউ 100 কেজি, কেউ 200 কেজি এরকম করে তখন আমাদের কাছে ওনারা পাঠায়, তখন আমরা এটা এনে আবার প্রিজার্ভ করি। তো এখন যেখানে পুরো বাংলাদেশে আপনার 365 জেলায় উপজেলায় আমাদের কিন্তু যেখানে যেখানে গরু জবাই হয়, এখানে আমাদের প্রতি এলাকায় লোক নিয়োগ করা আছে, নির্দিষ্ট লোক আছে। এটার সাথে প্রায় আপনার এই শিল্পের সাথে কম করে হলো প্রায় 10 থেকে 20 লক্ষ লোক জড়িত আছে বাংলাদেশে, যারা এগুলোকে নিয়ে কাজ করে। এই জবাইয়ের পরে এটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে ওনাদেরও ফ্রিজ আছে। আসলে উচিত ছিল এটাকে প্রতিটা এলাকায় আপনার কোল্ড স্টোর থাকা, যেখানে এই জিনিসটাকে ফ্রিজার করবে। কারণ এটা যদি তাপমাত্রার নির্দিষ্ট তাপমাত্রা না রাখা হয় তখন সেটা পচনশীল, পচে যাবে, তখন আর এটা কাজ হবে না। এটা তখন যখন আপনি এই পেট ফুডে রূপান্তরিত করবেন, এটা তখন গ্রহণ হওয়ার যোগ্য হবে না, এর থেকে দুর্গন্ধ আসবে। সুতরাং এই জিনিসটা আমরা যখন কালেকশন করি, এই সব জায়গায় এটা সিস্টেমটা আসলে ডেভেলপ এখনো হয়নি। যদি আমাদের সরকারিভাবে বিভিন্ন উপজেলায় একটা দুইটা যদি আপনার এই কোল্ড স্টোর তৈরি করা হয়, যেখানে শুধু আমরা নয় অনেকে উপকৃত হবে, সাথে সাথে আমরাও এই উপকৃত হবে। এই ব্যাপারটা কি এরকম কিনা, যেহেতু মানুষ কম জানে, আপনারা হয়তো বা মানে বিনামূল্যে সংগ্রহ করে উচ্চ মূল্যে রপ্তানি করেন, এরকম কি ব্যাপারটা? জি না, আসলে আমরা বর্তমানে আপনাকে যদি বলি ওমাসাম, যেটা ওমাসামটা প্রায় আমরা 600 থেকে 800 টাকা পার কেজিতে আমরা ক্রয় করি। আর অর্গানগুলো যেমন আপনাকে এখানে বিভিন্ন ধরনের গরুর অর্গান আছে, তো সেগুলো আমরা থেকে 500 থেকে 600 টাকা কেজি
আমরা কিন্তু ক্রয় করি, এটা সবাই জানে। এবং যারা এটা জবাই করে তারাও জানে এটা বিক্রি হয়। সেই জন্য হয়তো প্রচার ওই পরিমাণে হয়নি, আমরা স্বীকার করি, কিন্তু আমাদের আরও বেশি প্রচার দরকার, যাতে এই জিনিসটা মানুষ বুঝতে পারে যে এটাও এক্সপোর্ট হয়, তাহলে তারা হয়তো কেয়ারিং হবে। একটি পণ্যের কথা বলছিলেন যে কি তৈরি হচ্ছে, স্যুপ তৈরি হচ্ছে, মানে এই যে অর্গান বলেন বা ওমাসন বলেন, এগুলো আসলে কি কি তৈরিতে বিদেশিরা ব্যবহার করছে একটু জানাবেন আমাদেরকে? ওমাসনটা হচ্ছে আসলে এটাকে আমরা বাংলায় সাতপল্ল বলি। গরুর বুড়ির সাথে একটা যেটা খাদ্য জমা থাকে, এটা সাতপল্ল, ওইটাকে ওমাসাম বলি। ওই জিনিসটা বিভিন্নভাবে ওনারা এটা খাওয়ার তৈরি করে, স্যুপ তৈরি করে। এটা শীতকালে একটু বেশি প্রয়োজন হয়, কারণ এটা একটু মানে শরীরকে উষ্ণ রাখে। তো এটা বিভিন্ন দেশে, যেমন বিশেষ করে চায়নারা এটাকে বেশি খায় এবং ওনারা এটার বিভিন্ন প্রণালী জানে। আমরা অনেক সময় যখন যাই দেখি এটা বিভিন্ন খাওয়ার সাথে সার্ভ হয়, স্যুপের সাথে হয় বা বিভিন্ন ডিশের সাথে এটা স্লাইস করে উপরে দিয়ে দেয়। ওরা নিয়েও প্রসেস করে, এটাকে একবারে সাদা হয়ে যায়। যখন আমরা এখানে দেখি এটা বিভিন্ন কালার, একটু কালো, কিন্তু ওনারা নেওয়ার পরে প্রসেস করে এটাকে এমনভাবে তৈরি হয় যে খুব সুস্বাদু। এটা আসলে আমরা যারা এখানে না খাই নেই তারা এটা বলতে পারবো না। আমরা যারা খেয়েছি তারা দেখেছি আসলে অনেক সুন্দর, বোঝা যাচ্ছে না যে এটা আসে এই সাতপল্ল দিয়ে এটা তৈরি হয়েছে। এটি হালাল তো নাকি? আমরা তো বুড়ি খাই না, বুড়ি তো আর হারাম না, বুড়ি তো হালাল, এটা 100% হালাল। তাহলে মুসলিম দেশগুলোতে তো অবশ্যই বাজার তৈরি হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই মুসলিম দেশগুলো তৈরি হতে পারে, আমাদের দেশেও হতে পারে। আমাদের দেশে এটা হয়তো এটা নাই, প্রচলিত নাই, কিন্তু এটা সেই বাজার আমাদের দেশেও তৈরি হতে পারে নিঃসন্দেহে। আর এটা যেহেতু হালাল, কারণ এটা গরুর থেকে তৈরি হয়, গরু আমাদের এখানে জবাইও হালালভাবে হয়, সুতরাং আমাদের এই পণ্যের চাহিদা এই জন্যই বেশি। যেহেতু হালাল, এটা চাইনিজরা নিয়েও এটা এক্সপোর্ট করে, রি-এক্সপোর্ট করে, প্রসেসের পরে তারা বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট করে। কিন্তু বাংলাদেশে তাহলে বাজারটা তৈরি হচ্ছে না কেন? বাংলাদেশের মানুষ আসলে হয়তো অভ্যস্ত না এইটার সাথে, কিন্তু হয়তো হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আপনি বলছিলেন একটা আলোচনা শুরুর পর্বে যে এটি তো ধরেন সংগ্রহ করলে পরিবেশ নষ্ট কম হবে, গন্ধ ছড়াবে না, তাই না? সেটি একটি ব্যাপার আছে। তো এই জায়গাটা তো একটা বড় একটা সুযোগ, যে যাতে নষ্ট একটা এক হলো রপ্তানি আয়ও আসলো, আবার পরিবেশটাও নষ্ট হলো না। এই দুটিকে সমন্বয় করে মানে আপনারা কি ঐক্যবদ্ধভাবে সরকারকে কখনো কিছু বলেছেন যে কি করণীয় এই খাতটা নিয়ে? আমাদের একটা অর্গানাইজেশন ছিল আগে, যেমন আপনি এটাকে চট্টগ্রামের এটা মেইন চট্টগ্রাম থেকে কন্ট্রোল হতো। তো এটা এখনও অর্গানাইজেশন আছে, কিন্তু আমরা আগে সরকারকে জানিয়েছিলাম বিভিন্ন মাধ্যমে যে আমাদের এই প্রোডাক্টটা আসলে আমরা বর্জ্য থেকে আপনাকে এটাকে কালেকশন করে এই জিনিসটা বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি আপনি দেশে আনছেন, এবং এর সাথে এবং বাংলাদেশের যারা নিম্ন আয়ের লোক তারা জড়িত। কারণ কসাই এই শ্রেণীর লোকগুলা যারা এসে কালেকশন করে, তারা কিন্তু এখানে পয়সার লোকটা নাই, এখানে হচ্ছে যারা নিম্ন শ্রেণীর শ্রমিকগুলো এই সাথে জড়িত। এবং এটা আসলে এক্সপোর্টের সুবাদে আমরা আপনাকে একটা বলি, গত কোভিডের সময় কিন্তু অনেক কিছু একটু বন্ধ ছিল, কিন্তু ওমাসান একটু বন্ধ ছিল না। আচ্ছা, আমরা দেখেছি ওমাসন তখন বেড়ে গিয়েছিল, কারণ এটা তখন চায়না বিভিন্ন দেশে বেশি ডিমান্ড ছিল, কারণ এটা খাওয়ার পরে শরীরে একটা উষ্ণতা থাকতো, ঠান্ডা কম লাগতো, সেই জন্যই তখন এটার চাহিদা কিন্তু অনেক বেশি ছিল। তো ওই সময় আমরা কিন্তু অনেক বেশি এক্সপোর্ট করেছি। সরকারের তো নজর আমরা কমই দেখছি, প্রচারণা নাই, মানুষের মধ্যে সচেতনতা নাই। তো আপনারা সরকারকে কি বোঝাতে পারছেন না? আসলে আমরা চেষ্টা করেছি, কিন্তু আসলে আমাদের এখানে নেতৃত্বের অভাব আছে, আমরা স্বীকার করি। কারণ এটা যেহেতু একটু বেশি কি বলবো, যারা জড়িত এর সাথে, এরা হয়তো ওই পরিমাণ লিয়াজও করতে পারছে না। কারণ আমাদের যারা সংগঠন আছেন, এনারা ওই চট্টগ্রাম থেকে এটাকে কন্ট্রোল করে। আমরা ওই সংগঠনের মেম্বার হতে চট্টগ্রাম যেতে হয়, কথা বলছেন গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলতে, সার্টিফিকেট আনতে হয় ওখান থেকে। তো এই ব্যাপারটা একটা ব্যাপার আছে। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি। তো কিছুটা, যেমন আমাদের আগে এটা ইনসেন্টিভ ছিল না, সরকার এটা ইনসেন্টিভ ঘোষণা করেছে। তো এটা একটা ব্যাপার আমাদের জন্য পজিটিভ একটা এসেছে। আপনি দাবি করছেন যে আপনারা বেশ দর দিয়ে এগুলো সংগ্রহ করেন, আবার তারপর রপ্তানি করেন। যদিও আমি কখনো দেখিনি যে আপনারা টাকা দিয়ে সংগ্রহ করেন কিনা, কিন্তু রপ্তানি করছেন যেহেতু, তো আবার সরকারের কাছ থেকে একটা বাড়তি নগদ প্রণোদনা নিচ্ছেন,
মানে আপনাদের কি লাভের উপরে পোয়া বড় অবস্থা নাকি তাহলে, মানে ফুলে পেঁপে বড় হওয়ার খুব সহজ সুযোগ নাকি এখানে? না, এটুকুন ঠিক না, কারণ আপনি যখন এখানে আসলে বিনিয়োগ করছেন, আপনার এটা যেটা বলছেন যে সরজমিনে কখনো দেখেননি, তাহলে আপনারা যদি এটাকে একটু সদয় করে দেখেন কখনো গিয়ে, যে এই কালেকশনটা যখন করে কি পরিমাণ এতে শ্রম আমাদের দিতে হয়, কারণ যেহেতু পুরো বাংলাদেশ থেকে জিনিসটাকে আমাদের কালেকশন করে আনতে হয়, এটা ফ্রি অফ কস্টে আসে না, এটার পিছনে আপনাকে শ্রম দিতে হয় এবং আপনাকে টাকা খরচ করতে হয়। এবং এটা যে আপনার আমরা এই যে নগদ টাকা দিয়ে পারচেজ করি, সেটারও বিভিন্ন প্রমাণ আপনার ওই যখন খোঁজ নেবে তখন মিলে যাবে যে আসলে জিনিসটার প্রতি কেজি আমি যে বললাম 600, এখনও বর্তমান মার্কেটে এই যে আমরা এক্সপোর্ট করি $8 থেকে $10, কিনতে হচ্ছে কত টাকায়? প্রায় 600 থেকে 800 টাকায় আপনাকে 1 কেজি ওমাসম কিনতে হয় এখন বর্তমানে। ঠিক আছে, এইটা কিন্তু এখানে আমরা প্রণোদনা নিচ্ছি কেন, যে যেহেতু 100% আমাদের দেশীয় জিনিস, দেশীয় বর্জ্যকে আমরা বিদেশে রপ্তানি করে ফরেন কারেন্সি এনে দিই সরকারকে, তো সেই জন্য আমাদের চাহিদা ছিল যে আমাদের এই গরিব সমাজ এর সাথে জড়িত, যেন এই মানুষগুলো উপকৃত হয়, সেজন্যই আমাদের এইটা করা। না, আমার প্রশ্নটা ঠিক ছিল এরকম যে যখন রপ্তানি করছেন তখন তো আপনাদের নিশ্চয়ই একটা মুনাফা তো হচ্ছে, তো এই নগদ প্রণোদনাটা কি আপনাদের বাড়তি মুনাফা কিনা? না না, এটা আমাদের আসলে এখানে সরকারি আমরা বিভিন্ন মানে প্রণোদনা সরকারি, কিন্তু আমরা এখানে কোনো লোন বা সরকারি কোনো ফাইন্যান্স সহযোগিতা এখানে নাই, এই সেক্টরে একেবারে নাই। কেউ আমাদের যতগুলো এক্সপোর্টার আছে কেউ এই সরকার থেকে কোনো রকমের সুবিধা এটা নেয় নেই, এটা নিজস্ব অর্থায়নে এই ছোট ছোট এই প্রকল্পগুলো গড়ে উঠেছে। আর আমরা যে এক্সপোর্ট করি, আপনি বলছেন অনেক সময় আমরা কিন্তু লসও করি, যখন আমরা মার্কেট যখন আপনার এই কমে যায়, আমরা কিন্তু পারচেজ করে আমাদের কোল্ড স্টোরে প্রিজার্ভ করে রাখি। অনেক সময় 800 টাকা দিয়ে কিনে আমাদের 600 টাকা বেচতে হয়, কারণ অনেক মার্কেট একটা সময় আসে পিক করে, আবার যখন গরম আসে তখন কিন্তু মার্কেট এটা কমে যায়। তো ওই তখন গরমকে আমাদের দেশে তো সবসময় জবাই হয়, আমাদের কিন্তু যদি আমরা ওইটাকে কালেকশন না করি তখন কষারা এটা ফেলে দিবে, তাহলে আমাদের দেশে লস হয়ে যাবে। তো আমরা কিন্তু সবসময় এটা প্রতি 12 মাসে আমাদের কিনতে হয়, তাই আমরা যে পারচেজ করে রাখি, প্রিজার্ভ করে রাখি, যখন আমরা এক্সপোর্ট করি একটা সময় আমাদের কিছু লাভ হয়, আবার কিন্তু একটা সময় কিন্তু আমাদের লস হয়। যখন গরম পড়ে তখন কিন্তু আমরা এক্সপোর্ট করতে হয় একটু দাম কম দিয়ে, $5 অনেক সময় করতে হয়, শীতের সময় কিন্তু $8 $9 আমরা বিক্রি করি, কিন্তু অ্যাভারেজে ঠিক আছে, অ্যাভারেজে। কিন্তু আমরা যে বললেন যে না এই আমরা পোয়া বড় করতে চাই, কিন্তু এরকম কিন্তু কিছু না, আমরা এখানে আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করি এবং আমরা চাই যে সরকার আমাদের কেন, যদি আপনি মাংসতে আপনি দেখেন মাংসতে প্রণোদনা দেন, আমাদের মাংসের কনজামশন কত আমাদের দেশে, মাংসের কেজি 700 টাকা, দেশি কনজামশন অনেক বেশি, কিন্তু তারপরেও এটার কিন্তু এক্সপোর্ট করলে আপনি ইনসেন্টিভ পাচ্ছেন। কেন? এটাকে উৎসাহিত করা হচ্ছে। ইনসেন্টিভ আসলে আমাদের কেন যে উৎসাহিত করা, কিন্তু এইসব সেক্টরে ছোট ছোট সেক্টর যদি আপনি উৎসাহিত করেন, এটাতে কিন্তু আপনার মানুষ খান না, অনেকেই জানেনও না। এই যে ওমাসমটা সাতপল্ল যে বিদেশে এক্সপোর্ট হয়, এটা অনেকে জানেও না। তো এই জিনিসটাকে আমরা কালেকশন করে বিদেশের মাটিতে পাঠিয়ে আমরা রপ্তানি করে আমরা তো আমাদের এখানে উৎসাহটা আরও বেশি হওয়া উচিত কিনা। এই জায়গায় আমরা যে ইনসেন্টিভটা যে দাবি করি, যে আমরা কেন দাবি করছি, আমরা হঠাৎ আঙ্গুল ফুলে বড় মানে কলা গাছ হতে না, আসলে আমরা চাচ্ছি যে এই মানুষগুলো যেন উৎসাহিত হয়, এই যে ছোট ছোট যারা জড়িত, এই যে এদের পরিবারগুলো মানে কাজ করে খাবে, এই কাজের একটা ক্ষেত্র তৈরি করা, এই জন্যই আমাদের এই দাবিটা আসলে। আপনারা কতজন উদ্যোক্তা এই খাতে ব্যবসা করছেন যদি একটু বলেন, এবং কোথায় কোথায় তারা আছেন এখন? আমরা ওমাসমের উদ্যোক্তা আমরা 25 থেকে 30 জন এটা এক্সপোর্ট করছি। এর ভিতরে চট্টগ্রামেই এর ইয়েটা বেশি, চট্টগ্রামে রামা মজুমদার, আপনি হয়তো নাম শুনেছেন, ঠিক আছে, এরকম অনেকেই আছে চট্টগ্রামে। ওনারা অনেক আগে থেকেই করতেন এটা, আসলে এটা নতুন কিছু না এটা, তবে তখন সীমিত ছিল, আস্তে আস্তে এর প্রকার বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা 25 থেকে 30 জন আছে হলো আপনার এই ওমাসমে। আর পেট ফুডে আমাদের ঢাকায়, কেরানীগঞ্জে, উত্তরায়, সাভারে মিলিয়ে আমার ধারণা 30টি ফ্যাক্টরি আছে। আপনি বলছিলেন যে এখানে তো কোনো বিনিয়োগ নাই, আপনারা নিজের উদ্যোগে বিনিয়োগ করেছেন, ব্যাংক ঋণ আছে কিনা সেই প্রশ্ন রয়েছে, তো একটু বলবেন যে এই যে 2 খাত মিলিয়ে প্রায় 50-এর উপরে উদ্যোক্তা কাজ করছেন, মানে আপনাদের বিনিয়োগ কেমন, এবং এই খাতটি প্রসারের জন্য কোনো কারখানা বা এরকম কিছু করতে হয়েছেন আপনাদেরকে? হ্যাঁ, আমাদের এই খাতে আমাদের কারখানা অবশ্যই প্রয়োজন। আপনার যেমন ওমাসম অ্যাকচুয়ালি এটা
এর প্রসেস আছে। আপনি আমরা গরুর যখন জবাইয়ের পরে কালেকশনের পরে এটাকে আপনাকে প্রিজার্ভ করতে হয়, তারপরে এটা একটা ফ্যাক্টরিতে এনে এটার প্রসেস আছে। কারণ এক্সপোর্ট একটা কোয়ালিটি যখন জিনিস করবেন তখন কিন্তু আপনাকে ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই এক্সপোর্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে এটার প্রসেস আছে, অবশ্যই ফ্যাক্টরি আছে, সবাই ছোট বড় ওনার কারখানা স্থাপিত করেছেন। তো আমাদের এখানে সরকারি প্রণোদনা বলতে যতটুকু আমার জানা আছে, আমার মনে হয় কেউ এই ক্ষেত্রে কোনো সরকারি সহযোগিতা নেয়নি। মানে যদি আমরা এই রপ্তানি বাড়াতে চাই, ওমাসম বলেন বা অন্য অর্গান বলেন, মানে এখন আসলে সরকারের কি করণীয়? যেহেতু বড় একটি বাজার রয়েছে, আপনি বলছিলেন কয়েক বিলিয়ন ডলারের বাজার রয়েছে এবং বাংলাদেশি পণ্যের চাহিদাও রয়েছে, একটু বলবেন যে কি করণীয়? আমাদের কয়েকটি এখানে ধাপ রয়েছেন। যদি প্রথমত আমরা এখন যে পেট ফুডটি এক্সপোর্ট করছি, আমরা আমেরিকা কানাডায় করতে পারছি, কিন্তু ইউরোপে আমরা করতে পারছি না। ইউরোপের বাজার কিন্তু আমেরিকা এবং কানাডার থেকে বড়, কারণ ইউরোপ 29টা দেশের একটা রয়েছে। তো সেখানে ইউরোপিয়ান কমিউনিটির সাথে আমাদের বাণিজ্য চুক্তিটা নাই। এটা একটা পয়েন্ট আমাদের। আমরা ইউরোপের অনেক অর্ডার পাই, কিন্তু আমরা ফেরত দিচ্ছি, কারণ ইউরোপে আমাদের এই চুক্তিটা নাই। সরকার যদি আমাদের এই সহযোগিতা করেন যে ইউরোপের সাথে, ইসির সাথে, ইউরোপিয়ান কমিশনের সাথে আমাদের যদি চুক্তি হয়, বাণিজ্য চুক্তিতে আমাদের এই প্রোডাক্টটিকে, যে পেট ফুডের প্রোডাক্ট আমরা যদি ওনারা এখানে আমাদের অ্যাকসেপ্টেন্স দেয়, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা অনেক বেশি হয়। আমেরিকা এবং কানাডাতে যেমন আছে, আমাদের কিন্তু আমেরিকা এক্সপোর্ট করতে হলে এফডিএ এর মেম্বার হতে হয়। এফডিএ কিন্তু এটা কিন্তু একটা কম্পালসারি একটা, কারণ আমেরিকার সব প্রোডাক্ট কিন্তু ওরা নেয় না। ওদের কিন্তু কুকুরের খাদ্য বলেন, বিড়ালের খাদ্য বলেন, এগুলো কিন্তু ওনারা এফডিএ ল্যাবে টেস্ট করা হয়, তারপরে ওনারা কিন্তু এটা ইম্পোর্টের পারমিশন দেয়। তো এখানে যেমন আমরা যারা আমরা করছি সবাই কিন্তু এই কমপ্লায়েন্স মেনটেন করছি। সুতরাং ইউরোপের ইউসির আমাদের এই কমপ্লায়েন্সগুলো আমার আছে, কিন্তু ওনারা এই সরকারি একটা নিয়মের কারণে আমরা এটা এক্সপোর্ট করতে পারছি না। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে পুরো বাংলাদেশে যদি জবাইখানাগুলি আর একটু প্রসারিত করে, যেখানে জবাই হবে সাথে সাথে এই অর্গানগুলোকে মেনটেন করে মানে প্রিজার্ভ করবে, যেটা যেটা নষ্ট না হয়, তাহলে আমাদের কি হলো, আমাদের সাপ্লাইয়ের জন্য এনাফ কোয়ান্টিটি আমরা পাই। এখন কিন্তু আমরা এই যে দাম বাড়তি কেন, যদি আমাদের এনাফ না, তো কোরবানির সঙ্গে দাম কিন্তু কম থাকে, কারণ এত বেশি হয়ে যায়। তখন কিন্তু একটু আমরা এই সময়টায় যদি কোরবানির সময় সরকার আর্থিকভাবে এই প্রতিষ্ঠানকে কিছু সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা কোরবানির সময় আরও বেশি পরিসরে কালেকশন করতে পারি। কি সহযোগিতা দরকার এই সময়? এই সময় যদি আমাদের ঋণের একটু যদি আমাদেরকে এই সহযোগিতা দেয়, যেমন বিভিন্ন আপনি দেখেন চামড়া বা বিভিন্ন শুতে বা ফিশে গভর্নমেন্ট কিন্তু সহযোগিতা করে, তো এই সেক্টরে যদি আপনার একটু সহযোগিতা করে, আমার মনে হয় আমরা উপকৃত হব। মানে আপনার কি এটা নিয়ে কখনো সরকারের সঙ্গে, খাদ্য নতুন না, হয়তো বা একটু অপরিচিত, আমরা হয়তো জানি না, কিন্তু আপনি বলছিলেন যে অনেক পুরনো ব্যবসায়ী এই খাতে রয়েছে, তো এই যে যেহেতু কুরবানির সময় বড় একটি সংগ্রহের সুযোগ রয়েছে, এবং আমরা দেখছি যে কুরবানির সময় চামড়া সংগ্রহ করতে যায়, কিন্তু এই যে ওমাসম বলেন বা অন্য অর্গান সংগ্রহ করতে তো কেউ যায় না, তো তার মানে একটি বড় সুযোগ রয়েছে, সেটা করা যায় না। সরকারের সঙ্গে কুরবানির আগে বা পরে আপনারা আলাপ করে কেন সমাধান করেন না? আসলে আমাদের আলাপের এখানে হলো, আমাদের তো ব্যাংকের মাধ্যমে আমরা অফার পাঠাই, অনেক সময় যে আমরা প্রপোজাল পাঠাই, তো কিন্তু এই সেক্টর যেহেতু এত বেশি মানে পরিচিত না, তখন এটা রিজেক্ট হয়ে আসে যে না, এটাতে লোন দেওয়া যাবে না। এই ব্যাপারটা যদি আমাদের সরকার দেখে আর কি, যে আমরা তো লোন মানে ব্যাংকের মাধ্যমে যে আমাদের ঋণের সহজ শর্তে যদি এই ব্যাপারগুলো করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। সহজ শর্তে ঋণের ফ্যাসিলিটিস দেয় কোরবানির সময়। আমাদের তো আর এই যে অর্থটা আমরা বলি, যেমন এটা যেহেতু আমার জানা মতে এই চিটাগাঙে যারা করছেন, ওনারা প্রায় 20 থেকে 25 বছর থেকে এই কাজটা করছেন, এবং এটার বাংলাদেশের বাইরে, চায়না, আমি একটু আগে বলেছি, বিভিন্ন দেশে অনেক চাহিদা রয়েছে। এটাকে কিন্তু এটা কোয়ালিটির ব্যাপার থেকে যায়, কারণ যেহেতু এটা পচনশীল, এটাকে সময় মতো যদি আপনি কালেকশন না করেন, সময় মতো প্রিজার্ভ না করেন, তাহলে কিন্তু এই জিনিসটা টিকে না। সেক্ষেত্রে আমাদের ওই পরিমাণ আসলে অর্থ যারা আছে, তারা কিন্তু যেই পরিমাণে যে ক্রয় করার ওদের বিভিন্ন এজেন্টকে দিয়ে দেওয়া হয়, কিন্তু ওই এনাফ অর্থ থাকে না। আমরা যদি আপনার এই ব্যাংকের মধ্যে যে প্রপোজালগুলো সহজ শর্তে মেনে নেয়, আমাদের ঋণের ব্যাপারটা ব্যবস্থা করে দেয় কোরবানির আগে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। আপনি যেটি বলছিলেন যে পোষা প্রাণীর
খাদ্য সেটির বড় একটি বাজার রয়েছে বাংলাদেশের জন্য। তো কিন্তু এই খাদ্যপণ্য, পশু খাদ্যপণ্য তৈরিতে তো কারখানা দরকার। আপনাদের কারখানা রয়েছে কিনা বা এটি প্রসারের কোনো দরকার আছে কিনা? আমাদের অবশ্যই প্রয়োজন। আর এটা আমাদের এই প্রোডাক্টটা যখন বিদেশে এক্সপোর্ট হয় তখন এটা কিন্তু আপনার ইরিডিয়েশন করতে হয়। এটা হচ্ছে ইরিডিয়েশন আমাদের একমাত্র বাংলাদেশের সাভারে একটাই আছে। মেডিসিন থেকে শুরু করে সব কিন্তু ইরিডিয়েশন করতে হয়। তো এইটা একেবারে অল্প, মানে স্বল্প একটা ছোট একটা বাংলাদেশ সরকারের একটা অ্যারেঞ্জমেন্ট। তো এইটা আর একটু বড় করা প্রয়োজন, কারণ আমাদের প্রায় 2 থেকে আড়াই মাস সিরিয়াল থাকতে হয়। কারণ আপনার যদি এটা ইরিডিয়েশন না করেন এক্সপোর্ট হবে না, কারণ যে যদি কোনো পোকা টোকা আসে, সেই জন্য আমাদের প্রথমত ইরিডিয়েশন সেন্টারটা বৃদ্ধি করতে হবে। এটা হলো সরকারি একটা জিনিস। আর আমাদের যারা আমরা ইন্ডাস্ট্রি করেছি, আমাদের ইন্ডাস্ট্রি আসলে আমরা প্রথমে চিন্তা করেছিলাম মার্কেটটা এত বড় না, কিন্তু যখন আমরা নেমেছি তখন আমরা দেখলাম আসলে এটা মার্কেটটা একটা হিউজ মার্কেট। বিশেষ করে হলো পেট ফুডের মার্কেট আমেরিকা, কানাডা, ইউরোপ মিলিয়ে এটা একটা যেহেতু বড় মার্কেট, সেই ক্ষেত্রে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আর একটু প্রসারিত হওয়া উচিত। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্লেষণ এই পর্ব এখানে শেষ করছি। আমরা অতিথির সঙ্গে আলাপ করলাম ওমাসম এবং পশুর অর্গান রপ্তানির খাত নিয়ে। অতিথি যেটি বললেন যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, বড় বাজার রয়েছে এসব রপ্তানিতে। আমরাও চাই একক খাত হিসেবে পোশাক খাতের উপর নির্ভরতা না থেকে অন্য খাত রপ্তানিতে বড় অংশ দখল করুক, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।